আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক ইংরেজি, কলাকোপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলাকোপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। যে সকল শিক্ষার্থী আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো তাদের সবাইকে প্রস্তুত হতে বলছি। বিশেষ করে আজকে আমার ক্লাস হলো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এই অনলাইন ক্লাস উপভোগ করছো তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি মূলত আজকে ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ গ্রামার এর 3 নং কোয়েশ্চেন এর প্রস্তুতি দিব। শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রস্তুত হও আর আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে কোয়েশ্চেন রিভিউ থেকে মূলত 3 নম্বর কোয়েশ্চেন সাবস্টিটিউশন টেবিল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সাবস্টিটিউশন টেবিলে নম্বর থাকে 5 আর এটা মূলত 3 নম্বর প্রশ্ন হিসাবে পরীক্ষায় দেখতে পাবে। এই সাবস্টিটিউশন টেবিলের 3টি কলাম থাকবে। কয়টি কলাম থাকবে? 3টি কলাম থাকবে। এই 3টি কলামের মধ্যে প্রথম কলামে থাকবে সাবজেক্ট এবং দ্বিতীয় কলামে থাকবে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের অবস্থান থাকবে 2 নম্বর কলামে এবং 3 নম্বর কলামে থাকবে অবজেক্ট বা প্রেডিকেট বা বর্ধিতাংশ এক্সটেনশন, বাক্যের বা বর্ধিতাংশটুকু মূলত 3 নম্বরের কলামে থাকবে। তাহলে আমরা এই সকল ক্ষেত্রে ভার্বকে কেন্দ্র করে মূলত বাক্যগুলো কনস্টিটিউট করে থাকি, গঠন করে থাকি। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো জানা খুবই জরুরি। বাক্যের স্ট্রাকচার, ভার্বের অবস্থান, সাবজেক্ট এবং ভার্বের অবস্থান ভেদে মূলত আমরা এই বাক্যগুলোর নির্ধারণ করে থাকি। এই ক্ষেত্রে তোমাদের লাইনগুলো এলোমেলো দেওয়া থাকবে, তোমরা এগুলোকে মূলত সার্থক বাক্যে পরিণত করবে। এক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখা উচিত, এর 1 নম্বরই যে বিষয়টা জানতে হবে সাবজেক্ট এবং ভার্বের অবস্থান। সাবজেক্ট এবং ভার্ব বাক্যের সাথে মূলত একটি গুরুত্বপূর্ণ বা ওতপ্রোতভাবে জড়িত থাকে। সাবজেক্ট অনুসারে ভার্ব বসাতে হয়। যে সকল শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট এবং ভার্বকে সঠিকভাবে নিরূপণ করতে পারবে তোমরা সহজেই বা অনায়াসেই এই সাবস্টিটিউশন টেবিলের বাক্যগুলো প্রণয়ন করতে পারবে। তাই আমি প্রথম রুল নিয়ে আসছি। আমরা বলেছি প্রথম রুলে সাবজেক্ট এবং ভার্ব, এটা আমরা 1 নম্বর রুলে আলোচনা করব। সাবজেক্ট এবং ভার্ব এই ক্ষেত্রে মূলত আমরা একটা বাক্য দিয়ে বোঝাই। হি ইজ এ স্টুডেন্ট। খেয়াল করে দেখো, হি ইজ, হি এর সাথে ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে হি এর সাথে আর হইতে পারে না, ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এটুকু আমাকে জানতে হয়। ঠিক একই রকমভাবে আমরা এই বাক্যটা অনুভব করি। পরের বাক্যে লিখেছি হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। খেয়াল করে দেখো, হি ওয়ার্কস, ভি ওয়ান তার সাথে আবার এস যুক্ত হয়েছে। খেয়াল করে দেখেছ, ভি ওয়ান তার সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের সাথে অর্থাৎ ভি ওয়ানের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। শুধুমাত্র এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ঘটে থাকে, এই জ্ঞানটুকু আমাদের থাকতে হবে। কি বলেছি বুঝতে পেরেছ? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, পারসন জানা আছে তো, আবার একটু রিভিউ করে নিচ্ছি। পারসন কি? মূলত আইকে আমরা ফার্স্ট পারসন হিসাবে জানি, উইকেও আমরা ফার্স্ট পারসন হিসাবে জানি। তাহলে ফার্স্ট পারসন কয়টা পেলাম? 2টা। কি কি? আই এবং উই। খেয়াল করে দেখো, ফার্স্ট পারসন, একটু নোট করে নাও খাতায়, আই এবং উই এই দুটি শব্দ ফার্স্ট পারসন। আই এবং উই এই দুটি শব্দ ফার্স্ট পারসন। খেয়াল করো, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ইউ, একটি সেকেন্ড পারসন ইউ।
খেয়াল করে দেখেছ, এছাড়া এই কয়টা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। তাহলে হি শব্দটা আই, উই এবং ইউ এটার বাইরে পড়লো, সো হি হলো থার্ড পারসন। সিঙ্গুলার বলতে বোঝায় এক, এক মানে সিঙ্গুলার, এক সিঙ্গুলার, একের অধিক প্লুরাল। খুব সহজ, আশা করি বুঝতে পেরেছ। এবার এই রুলসটাকে আমরা মনে রাখব। আর সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এছাড়াও সাবজেক্টের পরে ভার্ব বসালেই বাক্য হয়। এই ক্ষেত্রে এরকম অবজেক্ট, প্রেডিকেট অথবা এক্সটেনশন না থাকলেও হয়। এরকম দুটো বাক্য আমরা দেখি। লক্ষ্য করো, হি ইটস, হি ইটস সে খায়। হি এট, হি এট পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গেল। তাহলে এই বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হি এট এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সাবজেক্টের পরে ভার্ব বসালেই বাক্য হয়, এটা তোমরা বুঝতে পেরেছ। তোমরাও এখন সাবজেক্ট আর ভার্ব বসাও আর বাক্য হতে থাকবে। যেমন আই প্লে, হি প্লেজ, ইউ প্লে, রহিম প্লেজ। তাহলে প্লে বাক্য দিয়ে এরকম সাবজেক্ট বসাও আর ভার্ব বসাও, বাক্য হতে থাকবে, সাবজেক্ট এবং বাক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আরও কয়েকটা বাক্য তৈরি করছি, খেয়াল করো। রানা গোজ, এটা সাবজেক্ট, এটা ভার্ব। বুঝতে পেরেছ? এরকম আরো হতে পারে মিনা রাইটস, মিনা সাবজেক্ট আর রাইটস হলো V1। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে রয়েছে এস। I swim, I swim। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো সাবজেক্ট এবং ভার্ব বসিয়ে বাক্য তৈরি করেছি। তোমরাও বাড়িতে এটার চেষ্টা করতে থাকবে আর সফলতা আসতে থাকবে। আমরা তাহলে এখন পরবর্তী রুলসে চলে যাই, দেখি পরবর্তী রুলস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী রুলসে চলে আসছি, সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অংশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি শুরু করেছি, বলেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বাক্যে যা থাকবে। এক্ষেত্রে আমি মূলত একটা টেবিল সাজিয়েছি। প্রথমে দিয়েছি সাবজেক্ট, তারপরে দিয়েছি ভার্ব, তারপরে দিয়েছি কমপ্লিমেন্টারি অবজেক্ট। তাহলে আসো আমরা দেখি এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়। খেয়াল করে দেখো, এই সাবজেক্ট হিসাবে আমি নিয়েছি দিস বুক। দিস বুক শব্দটা মূলত সাবজেক্ট। এখানে সাবজেক্ট সম্বন্ধে তোমাদের কনসেপশন অলরেডি আছে। তারপরে রয়েছে ভার্ব, ইজ। দেখো এখানে ইজ বসিয়েছি। ইজ শব্দটা একটা অক্সিলিয়ারি ভার্ব, দু রকমের ভার্ব আছে, একটা অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, তোমরা জানো। এরপরে দেখো এই দিস বুক ইজ, এটা কিন্তু বাক্য হয় না, দিস বুক ইজ, কেননা আরও কিছু জানার প্রয়োজন হচ্ছে, জানার আগ্রহ থাকছে। তাহলে
এই বাক্যটা দিস বুক ইজ বাক্য হয়নি। কারণ কি? এটা ইনকমপ্লিট হয়েছে, কারণ তার কমপ্লিমেন্টারি অবজেক্ট নাই। অর্থাৎ এই ক্ষেত্রে একটি কমপ্লিমেন্টারি অবজেক্ট অথবা একটি কমপ্লিমেন্টারি অংশ থাকা খুব জরুরি। এই ক্ষেত্রে মাইন্ড শব্দটা দেওয়ার সাথে সাথে বাক্যটা পরিপূর্ণ হলো। এই মাইন্ড শব্দটা প্রোনাউন, তোমরা জানো। তাহলে বাক্যের শুরুতে মূলত থাকে নাউন অথবা প্রোনাউন, যাকে আমরা সাবজেক্ট বলি। তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। অবজেক্টও মূলত হইতে পারে নাউন অথবা প্রোনাউন। এখানে আমরা মাইন মানে আমার, তোমরা জানো এটা একটা ডবল পসেসিভ। মাইন এটা একটা প্রোনাউন। তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়েছে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, এই বইটি আমার। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্টারি অংশ রয়েছে। পরের অংশটা তোমরা চেষ্টা করো, দেখো কি সুন্দর অর্থ। সাবজেক্ট, ভার্ব এবং একটি নাউন বসিয়েছি কমপ্লিমেন্টারি হিসাবে এবং বাক্য হয়ে গেছে। অর্থ হয়ে গেল কি? মাই ব্রাদার বিকেম এ পাইলট। আমার ভাই পাইলট হয়েছিল, একজন পাইলট হয়েছিল। তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসিয়েছি, ভার্বটা পাস্ট রূপে আছে এখানে। তারপর একটি অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অংশ বসিয়েছি, বলেছি এ পাইলট। এ পাইলট, এখানে পাইলট শব্দটা হলো নাউন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বাক্য লিখেছি, বলেছি দ্য মিল্ক হ্যাজ টার্নড সাউর। এখানে দ্য মিল্ক শব্দটা হলো সাবজেক্ট, হ্যাজ টার্নড এটা হলো ভার্বের অবস্থান এবং ভার্বের ফল। তোমরা দেখেছো এখানে হ্যাজ টার্ন বসিয়েছি, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের পিপি রূপ বসিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তারপরে একটি কমপ্লিমেন্টারি শব্দ বসিয়েছি, সাউর, কমপ্লিমেন্ট। একটি কমপ্লিমেন্টারি শব্দ, মূলত এটা এই দুধের অবস্থা প্রকাশ করছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। সাউর এটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসেছে। এটা এই যে মানে বাক্যের যে সাবজেক্ট দেখতেছো তারই একটি অবস্থা প্রকাশ করে। দুধটা টক হয়ে গিয়েছে, হ্যাঁ, টক হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই টক হওয়াটা একটা অবস্থা প্রকাশ করে দুধে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছ যে একটি বাক্যের জন্য একটি সাবজেক্ট, ভার্ব এবং একটি কমপ্লিমেন্টারি অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি কোনো শব্দের প্রয়োজন হয়। এক্ষেত্রে কমপ্লিমেন্টারি শব্দগুলো হতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর রুল প্রস্তুত করেছি। 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে তোমরা একটু সতর্ক হয়ে খাতা কলম নিয়ে বসে যাও আর মনোযোগ রাখো। আমি এই 3 নম্বর রুলটা এখন বর্ণনা করছি। শুরুতেই খেয়াল করো, 3 নম্বর রুলসে রয়েছে সাবজেক্ট, আগের মতোই সাবজেক্ট। সাবজেক্ট মূলত বলেছি যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ এই কাজ, ভার্বের কাজটা যে করবে তাকেই আমরা মূলত কি বলে থাকি? সাবজেক্ট। আর এই সাবজেক্ট মূলত হয়ে থাকে নাউন অথবা প্রোনাউন, তোমরা জানো। এরপরে আমরা বলেছি বাক্যের শেষ অংশে থাকবে ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ইনফিনিটিভ বাক্যের শেষাংশে কমপ্লিমেন্ট হিসাবে থাকবে। আমরা এখানে উদাহরণ দিয়েছি দুটো বাক্য দিয়ে। দেখা যাক তোমরা এই দুটো বাক্য দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথমেই সাবজেক্ট হিসেবে নিয়েছি শি। ওয়ান্টস শব্দটাকে আমরা এখানে ভার্ব হিসাবে প্রয়োগ করেছি। শি ওয়ান্টস অর্থাৎ সে চায়। টু স্টাডি এগেইন, আবার অধ্যয়ন শুরু করতে। বোঝা গেল? টু স্টাডি, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বলেছি এখানে। দেখো 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তাহলে তাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তাহলে বাক্যটা কিভাবে হলো, গঠনটা কি হলো? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ওয়ান্টের সাথে এস দিতে হয়েছে, ওয়ান্টস। টু স্টাডি এগেইন, টু এর পরে আরও একটি ভার্ব রয়েছে
দেখো 2 প্লাস V1 এটা নন ফাইনাইট হয়ে গেল ভার্বটা, এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। তাহলে একটি বাক্য পূর্ণ হলো, শেষ অংশে আমরা ব্যবহার করেছি 2 প্লাস ইনফিনিটিভ ভার্ব 1 টু স্টাডি। একটি পূর্ণ বাক্য হলো শি ওয়ান্টস টু স্টাডি অ্যাগেইন, সে আবার পড়াশোনা করতে চায়। বোঝা গেল? পরবর্তী বাক্যে যাই। সাবজেক্ট হিসেবে নিয়েছি আই, ভার্ব হিসেবে নিয়েছি হোপড টু গেট জিপিএ 5। আই হোপড টু গেট জিপিএ 5। বাক্যটা খেয়াল করো, এই বাক্যে দেখতে পাচ্ছ আই হলো সাবজেক্ট, হোপ এর পাস্ট রূপ হলো হোপড। আই হোপড টু গেট জিপিএ 5। আমি জিপিএ 5 পাওয়ার আশা করেছিলাম। তাহলে এটি একটি বাক্য হলো। এখানে 2 প্লাস V1 টু গেট, তাহলে এটা হলো ইনফিনিটিভ। এভাবেও আমরা বাক্য গঠন করতে পারি। তোমরা বাড়িতে এভাবে বাক্য গঠন করার জন্য আমি কতগুলো ভার্ব সিলেকশন করে রেখেছি তোমাদের জন্য। এই ভার্বগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। ভার্বগুলো তোমরা খাতায় নোট করে নাও। অবশ্যই এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই ইংরেজি একদিন সহজ হয়ে আসবে। দেখো ভার্ব হিসাবে নোট করো লাইক, প্রিফার, বিগিন, ট্রাই, স্টার্ট, ওয়ান্ট, হোপ, রিমেম্বার, ফরগেট, প্রমিস, রিফিউজ, ইন্টেন্ট, প্রপোজ, এক্সপেক্ট। এই জাতীয় ভার্বগুলো বসিয়ে তুমি সাবজেক্ট এবং ইনফিনিটিভ লাগিয়ে বাক্য তৈরি করবে। এখনই বসে যাওয়ার প্রয়োজন নাই। এই লেসন শেষ হলে তোমরা অবশ্যই এই ভার্বগুলো নোট করে রাখো। এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করবে বাসায়। আর ধীরে ধীরে এই বিষয়টা সহজ হয়ে আসতে থাকবে, ইংরেজিও সহজ হইতে থাকবে। আর তোমাদের সুবিধার জন্য আজকে আমি সম্পূর্ণ লেকচারটি বাংলায় দিচ্ছি, যাতে দুর্বল ছাত্রছাত্রী তোমরাও এ বিষয়টি বুঝতে পারো। আশা করি যারা দুর্বল আছো তোমরাও খাতা কলম নিয়ে বসেছ আর নিজের দুর্বলতা কাটিয়ে সবল হতে পারবে যদি নিয়মিত ক্লাসগুলো করে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর রুলে এসে উপস্থিত হয়েছি। 4 নম্বর রুলটা এখন বর্ণনা করে দেখাবো। আমি বোর্ড প্রস্তুত করেছি যাতে তোমরা সহজেই বিষয়টি অনুভব করতে পারো, টাইম নষ্ট না হয়। 4 নম্বর রুলে আমরা প্রথমে বলেছি সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব। শুরু থেকেই বলছি সাবজেক্টের পরে ভার্ব। প্রত্যেকটি বাক্যে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। তোমরা এই বিষয়টা খেয়াল রাখলে বাক্যগুলো সহজ হয়ে যাবে। ইংরেজি সকল বাক্যের ক্ষেত্রেই তোমরা এই রুলসটা পালন করবে, কারণ এটাই হলো মাস্টার রুল। ইংরেজির সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয়, তারপরে অবজেক্ট এক্সটেনশন লিখতে হয়, তাহলে ইংরেজি বাক্য হয়ে যায় খুব সহজ। বাংলা বাক্যে ক্রিয়া থাকে বাক্যের শেষে, ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে সাবজেক্টের পরেই। শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবে। সাবজেক্ট এরপরে ভার্ব। এবার দেখো এখানে আরেকটি বিষয় নিয়েছি, নাউন এবং প্রোনাউন থাকতে পারে, তারপরে টু ইনফিনিটিভ ব্যবহার হইতে পারে। আমরা বলেছি 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলছি টু ইনফিনিটিভ। এটি একটি নন ফাইনাইট ভার্ব গঠন করার একটি প্রক্রিয়া। আমরা উদাহরণ দিয়েছি, দেখো সাবজেক্ট একটা টেবিল নিয়েছি, একটা টেবিল এবার 4টি ভাগে ভাগ করেছি, কারণ এই ভাগে দেখাতে চাচ্ছি যে নাউন প্রোনাউন বাক্যে ব্যবহার হলে কিভাবে বাক্যের কমপ্লিমেন্টারি গঠন করে। এক্ষেত্রে দেখো সাবজেক্ট হো, তারপরে রয়েছে ভার্ব ডট, তারপরে এখান থেকে নিয়েছি একটি প্রোনাউন ইউ শব্দটা একটি প্রোনাউন, তারপরে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি টু সুইম। বাক্যটি কি দাঁড়ালো? হো taught you to swim. Who taught you to swim? কে তোমাকে সাঁতার শিখিয়েছিল? কথাটা বুঝতে পেরেছো? বাক্যটা প্রশ্নবোধক নয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই। এখানে হো তোমরা জানো এটা একটা রিলেটিভ প্রোনাউন, এটা বাক্যে প্রোনাউন হিসাবে কাজ করছে, আর প্রোনাউন বাক্যে সাবজেক্ট হইতে পারে। আশা করি বুঝেছো। পরবর্তী বাক্যটা দেখো, দ্য ডক্টর নাউন বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করছে,
তারপরে অর্ডারের পাস্ট রূপ অর্ডার্ড ব্যবহার করেছি, অর্থাৎ ডাক্তার অর্ডার্ড মানে কি আদেশ করেছিল, ডাক্তার আদেশ করেছিল। মার্শিয়া একটি নাউন, মার্শিয়া একটি নামবাচক শব্দ, এটা একটা নাউন, আমরা নাউনের ঘরে বসিয়েছি। তারপরে বসিয়েছি টু স্টে ইন বেড, একটি কমপ্লিমেন্টারি ইনফিনিটিভ ব্যবহার করে একটি কমপ্লিমেন্টারি বাক্যাংশ ব্যবহার করেছি, ক্লজ ব্যবহার করেছি। টু স্টে ইন বেড, স্টে মানে থাকা বা অবস্থান করা। ডাক্তার মার্শিয়াকে বলেছিল, অর্থাৎ আদেশ করেছিল বিছানায় থাকতে, অর্থাৎ শুয়ে থাকার পরামর্শ দিয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বাক্যটি বুঝতে পেরেছ। এটি 4টি অংশ। তাহলে একটি বাক্য গঠনে এখানে আমরা সাবজেক্ট, ভার্ব, তারপরে নাউন প্রনাউন বসতে পারে, তারপরে একটি ইনফিনিটিভ বসতে পারে। আশা করি বুঝেছ। এবার তোমাদের জন্য করণীয় কাজ, খুব খেয়াল করে শুনবে। আমি কতগুলো ভার্বের লিস্ট তৈরি করেছি এখানে এবং দিয়ে রেখেছি। এই ভার্বগুলো নোট করো। এই ভার্বগুলো এই জন্যই নোট করবে, এই ভার্বগুলো দিয়ে তোমাদের কিন্তু বাক্য তৈরি করতে হবে। প্রত্যেকটি বাক্য দিয়ে বাক্য তৈরি করার ক্ষেত্রে এই ভার্বগুলো প্রয়োগ করে বাক্য তৈরি করো, এটা তোমার কাজ। তাহলে এই রুলসটা তোমার কাছে সহজ হয়ে যাবে। ভার্বগুলো নোট করো। প্রথমে রয়েছে টেল, এরকম সাবজেক্টের পরে এই টেল শব্দটা বসাবা, তারপরে একটি প্রনাউন বসাবা অথবা নাউন বসাবা, তারপরে এরকম একটি ইনফিনিটিভ ভার্ব দিয়ে বাক্য গঠন করবে। যদি গঠন করতে পারো বা কীরকম বাক্য করলে, তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু এই বাক্যগুলো গঠন করে দিতে পারো, আমি এগুলো দেখব। আর যদি কারো কোনো মিস্টেক হয়ে থাকে বা কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকবে, আমি সময় পেলে আনসার করব। টেল, অর্ডার, আস্ক, উইশ, রিকোয়েস্ট, পারমিট, টিচ, অ্যালাউ, এনকারেজ, ফোর্স, ইটিসি। এই ভার্বগুলো নোট করো, খাতায় লিখে রাখো। ভিডিওটা পজ করো, মানে থামিয়ে রাখো, থামিয়ে তারপরে এই ভার্বগুলো তোমার খাতায় নোট করবে, কারণ এগুলো হোমওয়ার্ক। এই ভার্বগুলো দিয়ে তুমি বাক্য গঠন করা শিখবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে। আর যদি কাজগুলো করতে থাকো, নিশ্চয়ই তোমার কাছে ইংরেজি ভালো লাগতে থাকবে। ইংরেজি খুব কঠিন কিছু না, দুর্ভেদ্য কিছু না। ধীরে ধীরে তুমি প্র্যাকটিস করতে থাকবে আর ইংরেজি সহজ হতে থাকবে। আর বিশেষ করে এই ক্লাসটা তোমার অনেক উপকারে আসবে তুমি যদি নিজে প্র্যাকটিস করো, আর কোনো উপকারে আসবে না যদি তুমি তার প্র্যাকটিস না করো। সুতরাং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি ইংরেজিতে এফিশিয়েন্ট হতে গেলে এর প্রয়োগ ঘটাতে হবে। সো it's my earnest request to you, please don't be idle. Don't put off your work for tomorrow. I think that after this session you will sit for writing the homework. Okay? Next we are going to the next rule. That's mean up next rule, rule 5. Our today's last rule, rule 5. So now we may go to the up next rule, rule 5. শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবশেষ রুল 5 নম্বর উপস্থাপন করছি। খেয়াল করে দেখো, 5 নম্বর রুলে আমরা মূলত বলেছি নতুন একটি শব্দ নিয়ে আসছি, সেটার নাম হলো জিরান। এ বিষয়ে তোমাদের ধারণা থাকুক বা না থাকুক কোনো বিষয় নয়, এখন মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই ধারণা জন্মাবে। জিরান শব্দটা মূলত হলো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত একটি শব্দ। কি বলেছি খেয়াল করে এই শব্দটা দেখো, টকিং, টক। টক মূলত কথা বলা, এটা একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট রূপ, তার সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, খেয়াল করেছ? এবং
এই আইএনজি যুক্ত এই ভার্বটি একটি বাক্যের ভিতর যখন সে নাউন হিসাবে কাজ করে, কি হিসাবে বলেছি শব্দটি? নাউন। বুঝতে পেরেছ? তখন তাকে আমরা বলে থাকি জিরান। তাহলে নাউন মূলত আমরা জানি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হইতে পারে। উদাহরণ দিয়ে বলতেছি, টকিং শব্দটা এখানে জিরান হিসাবে ব্যবহার হয়েছে, বাক্যে অবজেক্ট হিসাবে কাজ করছে এবং এই শব্দটি নাউনে নিয়ে কাজ করছে। এই বাক্যটি অবজেক্ট, এটা সাবজেক্ট হইতে পারে। যেমন আওয়ার টকিং ইজ ভেরি ব্যাড, এখানে টকিং শব্দটা নাউন এবং বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এখানে টকিং শব্দটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরকম আরও একটি উদাহরণ দেওয়া যায়, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং, সুইম শব্দ তো মূলত সাঁতার কাটা, এটা একটা ভার্ব, কিন্তু এটার সাথে আইএনজি যুক্ত করে নাউন বানিয়ে ফেলেছি বলেই সে সাবজেক্ট হইতে পেরেছে। আশা করি বুঝতে পেরেছি জিরান শব্দটা কি। এখন যেহেতু জিরান নিয়ে কাজ করব, তাই জিরান বিষয় নিয়ে একটু কথা বললাম যাতে তুমি বুঝে নিতে পারো। এবার আমরা বর্ণনা করতে পারি। এবার বাক্যে সাবজেক্ট, ভার্ব, তারপরে থাকবে জিরান। সাবজেক্ট, ভার্ব এবং জিরান। আশা করি বুঝতে পেরেছ। বাক্যে প্রত্যেকটি শব্দের একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে, সেটা মেনটেন করেই স্ট্রাকচার রচিত হয়, বাক্য লিখতে হয়। আমরা প্রথম বাক্য নিয়েছি সাবজেক্ট হিসাবে মাশায়েক। মাশায়েক হ্যাজ ফিনিশড টকিং। মাশায়েক হ্যাজ ফিনিশড টকিং। খেয়াল করে দেখো, মাশায়েক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ এই জন্যই হয়েছে। হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পিপি রূপ বসে, মানে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম বলতে পারো, এটা বসে V3 ফর্ম। মাশায়েক হ্যাজ ফিনিশড টকিং। মাশায়েক তার কথা শেষ করেছে, শেষ করেছে। তাহলে এটা হলো হ্যাজ ফিনিশড বাক্যের স্ট্রাকচার অনুসারে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পিপি রূপ, তারপরে দেখো এই জিরান শব্দটা ব্যবহার করেছি। মূলত এইটাই এখানে আলোচ্য বিষয়। আমরা কমপ্লিমেন্টারি ওয়ার্ড হিসাবে জিরানকে নিয়ে আসছি, আর এই টকিং শব্দটা এই বাক্যে নাউন হিসাবে প্রয়োগ হয়েছে। পরের বাক্যে যাচ্ছি, হিজ সিস্টার এনজয়েস প্লেয়িং চেস। হিজ সিস্টার এনজয়েস প্লেয়িং চেস, অর্থাৎ মাশায়েকের বোন মার্শিয়া। মাশায়েক আমার ছেলে, মার্শিয়া আমার মেয়ে। তাহলে এখানে শব্দটা নিয়ে আসছি হিজ সিস্টার, তার মানে মাশায়েকের বোন। হিজ শব্দটা এখানে পসেসিভ ফর্ম হিসাবে কাজ করছে। পসেসিভ ফর্ম একাকী বসতে পারে, পরবর্তী নাউনের পূর্বে বসে ওই নাউনের অধিকারী হিসাবে বসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, হিজ সিস্টার, সিস্টার এই বোনের অধিকারী হলো সে, সে বলতে বোঝাচ্ছে মাশায়েক, বোঝা যাচ্ছে। তারপর ভার্ব, তারপরে রয়েছে জিরান ব্যবহৃত একটি ভার্ব, জিরান হিসাবে ব্যবহৃত ভার্ব প্লেয়িং। হিজ সিস্টার এনজয়েস প্লেয়িং চেস। তার বোন এনজয়েস প্লেয়িং চেস মানে কি? চেস মানে দাবা, দাবা খেলা খুব উপভোগ করে, মানে দেখে পছন্দ করে, উপভোগ করে। এনজয়েস মানে উপভোগ করা। হিজ সিস্টার এনজয়েস প্লেয়িং চেস, এটার অর্থ এমন হতে পারে তার বোন খেলা দেখে, দাবা খেলা দেখে। এনজয়েস মানে দেখা, আবার খেলে উপভোগ করা যায়, খেলে উপভোগ করতে পারে। দেখা অনেক রকম রয়েছে, খেলা মূলত দেখা যায় না, খেলাকে উপভোগ করতে হয়। তাই এই ক্ষেত্রে দেখা ইংরেজিটাও এনজয়েস। যেমন শি এনজয়েস প্লেইং চেস, সে দাবা খেলা খুব উপভোগ করে, সে দাবা খেলা দেখতে পছন্দ করে, সে দাবা খেলা দেখে। বুঝা যাচ্ছে? এবার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাক্যের গঠনটা দেখেছ।
এই জিরান ব্যবহার করে বাক্য কীভাবে গঠন করতে হয়। এবার তোমাদের একটু কাজ দিচ্ছি, খেয়াল করে দেখো। বরাবরের মতো তোমাদের আগের টাস্কগুলোতে যেমন ভার্ব দিয়েছিলাম, এবারও কিছু ভার্ব দিয়েছি। এই ভার্ব দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। স্টপ, আন্ডারস্ট্যান্ড, অ্যাডভাইস, কনসিডার, কিপ, ফিনিশ, হেড, অ্যাডমিট। ভিডিওটা পজ করে ভার্বগুলো লিখে নাও, খাতায় নোট করো। পরে এই সেশন শেষে এই ভার্বগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে। আর এই বাক্য রচনা করার পর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এই বাক্যগুলো লিখে দিবে, তাহলে বোঝা যাবে যে তোমরা হোমওয়ার্ক করছো। আর হোমওয়ার্ক যদি না করো তাহলে প্রোগ্রেস হবে না। সবচেয়ে বেশি জোর দিতে হবে টিচার প্রত্যেকটা রুলসের পর যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেই হোমওয়ার্কগুলো অত্যন্ত যত্ন সহকারে করতে হবে। আর এই মুহূর্তে যদি সম্মানিত কোনো অভিভাবকবৃন্দ এই 5টা রুলস উপভোগ করে থাকেন সন্তানের পাশাপাশি, আপনি অবশ্যই আপনার সন্তানকে দিয়ে এই হোমওয়ার্কগুলো করিয়ে নেবেন, তাহলে বাচ্চার প্রোগ্রেস হবে। অর্থাৎ আপনার সন্তান ইংরেজি যে ভয় রয়েছে, আপনার সন্তানের যে ভয় সেটা দূরীভূত হবে। কাজ ফেলে রাখলে সেটা সম্পূর্ণ হয় না। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখতে নেই, আজকের কাজটা আজকেই সম্পূর্ণ করতে হয়। তাহলে অবশ্যই তোমরা এই যতগুলো ভার্ব দিয়েছি সবগুলো ভার্ব দিয়ে বাক্য রচনা করতে চেষ্টা করবে। আর এই ক্ষেত্রে স্ট্রাকচারটা মেনটেন করবে। প্রত্যেকটা রুলসের যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচারগুলো মেনটেন করে করবে। যদি কোনো জটিলতায় পড়ো তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের 5টি রুল উপস্থাপন হয়েছে। এবার আমরা মূলত আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ বা গ্রামারের 3 নম্বর প্রশ্নের প্রস্তুতি নিয়ে। সেখানে থাকে সাবস্টিটিউশন টেবিল। আর এই কোয়েশ্চেন রিভিউয়ে আমরা মূলত এই সাবস্টিটিউশন টেবিলের রুলস নিয়ে কেউ আলোচনা করে না, খুব কমই আলোচনা করে। আমি মূলত এই রুলসগুলো নিয়ে আলোচনা করছি যাতে সাবস্টিটিউশন টেবিল প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে খুব সহজ হয়ে যায়। এবার আমি মূলত একটি সাবস্টিটিউশন টেবিল তোমাদের করে দেখাবো এবং তোমরা সেটা আমি করার আগে তোমরা করবে। আমি বোর্ড প্রস্তুত করছি, বোর্ড প্রস্তুত করার পর আমি তোমাদেরকে এটা এখনই করতে দিব। তাহলে তোমরা রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে। তোমরা যখন এটা প্রস্তুত হবে তোমরা আনসার করবে, তারপর আমি উত্তর লিখব। তারপর তোমার উত্তরটা আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। আজকে এরপরেই আমার ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে খাতা কলম নিয়ে এবার প্রস্তুত থাকো, আমার বোর্ড রেডি করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ড প্রস্তুত। সিলেট বোর্ড 2015 এই সাবস্টিটিউশন টেবিলটি এসেছিল, আমি সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। এই সমাধান করার আগে আমি তোমাদেরকে এটা সমাধান করতে বলছি। ভিডিওটা পজ করে মানে থামিয়ে দিয়ে আবার তোমরা এটা সমাধান করার চেষ্টা করো। 5 মিনিট পরে, অর্থাৎ তোমার লেখা কমপ্লিট হওয়ার পর ভিডিওটা আবার প্লে করবে। প্লে করে তোমার কাজটা হলো কিনা সেটা, অর্থাৎ তুমি যে কাজটা করেছো আমার বাক্যগুলোর সাথে ম্যাচ করবে। সময় 5 মিনিট। ওকে, তাহলে সময় শুরু হলো। ভিডিওটা থামিয়ে দাও আর লিখতে বসে যাও। ওকে স্টুডেন্ট, এবার তাহলে ভিডিওটা প্লে করেছো, এবার আমার সাথে মিলিয়ে নাও, দেখে নাও তোমার বাক্যগুলো ভুল নাকি কারেক্ট। রাইট অর রং এটা কোনো ফ্যাক্ট না, তোমার ভুল হতেই পারে, এতে আপসেট হওয়ার কিছু নাই। চলো দেখি তুমি কতটুকু কারেক্ট। ভুল হলে মন খারাপ করবে না, আবার চেষ্টা করবে। আর যদি হয়ে যায় তাহলে তো পিপ ফোরে খুব ভালো। তাহলে মিলিয়ে দেখা যাক। আনসার করছি 1 নম্বর উত্তর। এভাবে নম্বর দিবে, নম্বর দিয়ে উত্তর করবে পরীক্ষার খাতায়। 1 নম্বর দিলাম, বাক্য তৈরি করছি। প্রথমে তাহলে ট্রিজ নিয়ে একটি বাক্য তৈরি করি। ট্রিজ আর
আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তাহলে কি বাক্য বানাচ্ছি? ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ম্যাচ করে নাও। I think you are correct and you are right, so you are happy. Next, number 2. গাছকে আমরা দে বলতে পারি। কি বলতে পারি? দে। দে থার্ড পারসন প্লুরাল, তারপরে প্লে হইতে পারে। প্লে অর্থ এখানে গুরুত্ব রাখা, অবদান রাখা, রাখা অর্থে প্লে ব্যবহৃত হয়েছে, এখানে খেলা অর্থে প্লে ব্যবহার হয়নি। তাহলে ট্রিকে আমরা কি বলতে পারি? দে প্লে an important role in life. They play an important role in life. তারা জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে রোল শব্দের অর্থ ভূমিকা রাখা। তারা বলতে গাছকে বোঝানো হয়েছে। গাছ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, বোঝা গেল? আশা করি এটি তুমি সঠিক লিখেছ। আর কোনো সঠিক উত্তর করা বা জবাব দেওয়ার সাথে সাথে মন আনন্দিত হয়, শিক্ষার্থীদের মন আনন্দিত হয়। আর আমরাও শিক্ষক যারা রয়েছি তারাও কোনো ছাত্র যখন প্রশ্নের উত্তর দিতে পারে, সঠিক উত্তর দেয়, আমাদের হৃদয়টাও মনটাও আনন্দে নেচে ওঠে। ওকে, শিক্ষার্থী যখন ভালো করতে থাকে, অর্থাৎ ভালো রেসপন্স করতে থাকে, শিক্ষক তখন ওই ছাত্রের প্রতি বেশি করে ফোকাস দিতে থাকে। ওই ছাত্রের বা শিক্ষার্থীর গুরুত্বও তখন শিক্ষকের কাছে বেড়ে যায়। ওকে, 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, উত্তর লিখছি। কি নেওয়া যায়? দে দিয়ে আরেকটি বাক্য লেখা যায়, a great source of food and vitamins. তাহলে a great source of food and vitamins এই কথাটা হলো বিরাট খাদ্য এবং ভাইটামিন যে রয়েছে সেটার উৎস হলো এই গাছ। কারণ গাছ থেকেই আমরা ফলমূল বা আমাদের খাদ্য সংগ্রহ করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা আবার হতে পারে দে। খেয়াল করে দেখো, দে পরে এখানে কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট? আর, যেহেতু দে প্লুরাল তারপরে আর বসে, তাহলে দে আর দেখা যায় কি এ গ্রেট সোর্স অফ ফুড এন্ড ভিটামিনস। ফুড অ্যান্ড ভিটামিনস, আশা করি বুঝতে পেরেছ। গাছ হলো আমাদের খাদ্য এবং ভিটামিনের বিরাট উৎস, এটার অর্থ। তাহলে আমরা 3টে বাক্যই সঠিক লিখেছি। সো ওয়েল ডান, ব্রেভো, খুব ভালো করেছ। আরও 2টি বাক্য আমরা এখান থেকে তৈরি করা দেখি। 4 নম্বর বাক্যে যাই। উই দিয়ে একটি বাক্য তৈরি করি, কেননা অলরেডি আমাদের এটার প্রয়োগ হয়ে গিয়েছে, এটারও প্রয়োগ হয়ে গিয়েছে, এটাও প্রয়োগ হয়ে গিয়েছে। এভাবে একটু মার্কিং করে নিলে কি ভালো হবে? তোমরা পেন্সিল দিয়ে একটু ছোট করে মার্কিং করে নেবে, যেহেতু প্রশ্নপত্রে দাগ দেওয়া নিষেধ। ছোট করে একটু মার্কিং করে রাখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন এই দুটো জিনিস বাদ রয়েছে, 2টি বাক্য। এবার তোমার চোখ শুধু এই দুটোর মধ্যে আনাগোনা করবে, সো সহজেই বাক্যটা পেয়ে যাবে। উই নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। তাহলে এখানে কোন ভার্বটা প্রয়োগ হয়? শুড। যেহেতু এই নট শব্দটা আছে, আমরা জানি একটি অক্সিলিয়ারির পরে এই নটটা ব্যবহৃত হতে পারে। নট এই শব্দটা আগে কি ব্যবহার হতে পারে? একটি অক্সিলিয়ারি ব্যবহার হতে পারে, তাই না? 2 ধরনের অক্সিলিয়ারি আছে তোমরা জানো, একটা প্রাইমারি অক্সিলিয়ারি
আর একটা হলো মোডালস। এখানে শুড শব্দটা মোডালস অক্সিলিয়ারি, তাহলে উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, আমাদের এলোমেলো গাছ কাটা উচিত না। অ্যাট র্যান্ডম একটি ফ্রেজ ওয়ার্ড, এটার অর্থ হলো এলোমেলো। তাহলে বাক্যটা কি হবে? উই শুড নট কাট ট্রিজ অ্যাট র্যান্ডম। কি পেরেছ? তোমার বাক্যটা কি হয়েছে? হয়ে থাকলে ওয়েল ডান, খুব ভালো করেছ। আর যদি না হয়ে থাকে আবার চেষ্টা করো। 5 নম্বর বাক্যে যাচ্ছি। উই দিয়েই পরবর্তী বাক্যটা হয়, এটা হয়ে গিয়েছে, দাগ দিয়ে দিলাম। এবার এই বাক্যটা রয়েছে, এই অংশের সাথে কোনটা ম্যাচ করে একটু মিলিয়ে নিই, অর্থটা বুঝে নিই। প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর মানে কি? অধিক অধিক বৃক্ষরোপণ করা। তাহলে অধিক অধিক বৃক্ষরোপণ কার সাথে মিলে বলতো? এটা কার কাজ? বৃক্ষরোপণ করা আমাদের কাজ। তাহলে কি উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, এটা মিলে না? যেহেতু এইটা মিলে, তাহলে এইটার সাথেই এটা ম্যাচ করে দাও, বাক্য হয়ে যাবে। দে বললে তুমি বাদ পড়ে যাবে। আর যদি বলো দে শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, তাহলে বাক্য কিন্তু কারেক্ট, ভুল হয়নি। কিন্তু তুমি গাছ লাগানো থেকে বাদ পড়ে যাবে। খেয়াল করে বুঝেছ? যদি লিখো দে শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, তাহলে কি বাক্য ইনকারেক্ট? নো, obviously you are correct. There is no doubt about it. But think about, তুমি কিন্তু গাছ লাগানো থেকে বাদ পড়ে গেলে। তাই একটি সার্থক বাক্য রচনার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য, এই প্যাসেজের সাথে, এই ঘটনার সাথে মিল হওয়ার জন্য এখানে উই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটা এই হওয়া উচিত, উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। কি ঠিক না? এটাই হওয়া উচিত। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত এই ক্লাসটা তোমাদের খুব বাংলায় নিয়েছি, একটাই কারণ ছিল, সেটা যাতে খুব দুর্বল ছাত্রছাত্রীরাও এতে উপকৃত হয়। এই জন্য এই পুরো ক্লাসটাই আমি বাংলায় নিয়েছি। আর আমার অন্যান্য অনলাইন ক্লাসগুলো তোমরা উপভোগ করবে। আমি মূলত কলাকোপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আমি এই অনলাইন ক্লাসে 8ম শ্রেণী এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নিচ্ছি, ইংরেজি ক্লাস। তোমরা নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসে থাকবে, যুক্ত থাকবে, বাড়িতে প্র্যাকটিস করবে। এখন যেহেতু কোভিড-19 প্যান্ডামিক টাইম চলছে, এর ভয়াবহতা তোমরা জানো, যে কারণে তোমরা বাইরে বের হচ্ছ না, ঘরেই থাকছো। আর ঘরে থেকে অলস সময় পার না করে নিজের অধ্যয়ন নিয়ে ব্যস্ত থাকো, পড়াশোনা করো। ইংরেজি জটিল কিছু নয়, বেশি করে ইংরেজি পড়লে এটা সহজ হতে থাকবে। আর এক সময় তুমি ইংরেজিকে আদর্শ হিসাবে নেবে। বিশেষ করে আমি মনে করি যারা বেশি করে ইংরেজি পড়বে তারাই ইংরেজিতে ভালো করবে। আর এটা চর্চার বিষয়, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ। তুমি তোমার শিক্ষকের সাথে ইংরেজি বলবে, তুমি তোমার বিশেষ করে সহপাঠীর সাথে ইংরেজি বলবে, যেখানেই সুযোগ হবে ইংরেজি পরিবেশ তৈরি করবে, ইংলিশ কর্নার তৈরি করবে, ইংলিশ কর্নার তৈরি করে সেখানেই ইংরেজি বলতে চেষ্টা করবে। আর ধীরে ধীরে তুমি কম্পিটেন্ট হতে থাকবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেক হয়েছে,
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি আর সবার উন্নত জীবন কামনা করি। আজকে আমার এই অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।